আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার একেবারে সূচনা দেখব। মানে অ্যাকচুয়ালি এই মডার্ন ফিজিক্স আমরা যখন পড়তে যাব তখন আসলে কোন কোন বিষয় আমরা পড়ব বা কোন কোন বেসিকের উপরে এই পুরো চ্যাপ্টারটা আমরা পড়ব, সেই জিনিসগুলো আজকে দেখব। সো যে কোনো কিছু শুরু করার আগে, মানে আমি এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা বেসিক প্রিন্সিপল বা মূলনীতি আমাদের মাথায় রাখতে হবে। আমি শুরুতেই বলি নেই, কিছু জিনিসপত্র আমি পড়াই না, পড়ানোর দরকার আমি মনে করি না। সেই জিনিসগুলো আমি বলে দিব যে এইগুলার প্রতিপাদন বা প্রমাণ এগুলো দেখার কোনো জরুরত নাই। এগুলো কেন বইয়ে দিছে সেগুলো আমি নিজেও জানি না, এবং এগুলো না দেখলেও কোনো সমস্যা নেই। যেমন একদম শুরুতেই মাইকেলসন মোরলির যে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ইথারের কোনো অস্তিত্ব নাই। এখন আপনাদের বইয়ে এই পরীক্ষা নিয়ে অনেক কিছু করা আছে, বাট এই পরীক্ষাটা আমি অ্যাকচুয়ালি মনে করি না আপনাদের জন্য বিন্দুমাত্র প্রয়োজন আছে পড়ার। সো আমি মাইকেলসন মোরলির পরীক্ষাটা অ্যাভয়েড করব। এখন আমি শুরু করব অ্যাকচুয়ালি প্রসঙ্গ কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো দিয়ে। সো আমরা যখন ভেক্টর পড়ছি প্রথম পত্রে, তখন কিন্তু আমরা প্রসঙ্গ কাঠামো বা জড় প্রসঙ্গ কাঠামো পড়ছি। সো জড় প্রসঙ্গ কাঠামো কি ছিল? যে কাঠামোর সাপেক্ষে কোনো একটা ঘটনাকে দেখা হয়, যে কাঠামোর সাপেক্ষে ঘটনা ঘটার যে জায়গা, সেই জায়গাটাকে পরিমাপ করা হয়, সেটাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা পড়তেছি, আমরা অ্যাকচুয়ালি ডাইমেনশন হিসেবে নিব তিনটা না চারটা। এইটা হচ্ছে প্রথম বোঝার বিষয়, যে আমরা যখন এই অষ্টম অধ্যায়টা পড়বো আমাদের কাছে ডাইমেনশন হবে কয়টা? চারটা, চারটা মাত্রা। তাহলে দেখেন, আমরা নর্মালি যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি নেই, ধরেন এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা বললাম এস প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামোটাকে আমাদের এস একটা প্রসঙ্গ কাঠামো, তাহলে এটাকে আমরা নাম দিলাম এস একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে এস প্রসঙ্গ কাঠামোতে আমার তিনটা অ্যাক্সিস আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে স্থানাঙ্ক আকারে চিন্তা করলে আমরা কি পাবো? তিনটা বিন্দু পাওয়ার কথা, এক্স ওয়াই জেড। কিন্তু আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞান যখন পড়ছি, তখন স্থানের পাশাপাশি কাল বা সময়, এটা একটা ডাইমেনশন, এবং সময়টা এক এক জড় প্রসঙ্গ কাঠামোতে এক এক রকম হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কয়টা জিনিস নিয়ে পড়বো? চারটা জিনিস, এক্স, ওয়াই, জেড এবং টি। সুতরাং আমরা যখন জড় প্রসঙ্গ কাঠামো দেখছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায়, তখন আমরা আসলে ডাইমেনশন দেখব কয়টা? চারটা। সো অলওয়েজ মনে রাখবো এইখানে সময়টা প্রত্যেক কাঠামোতে একই থাকবে না, এখন সময়টা কাঠামো অনুযায়ী পরিবর্তিত হবে। সুতরাং এই চ্যাপ্টারের মূল একটা ইস্যু হচ্ছে সময় কাঠামোর গতির সাথে পরিবর্তিত হয়, অথবা অন্যভাবে বলা যায় এক এক প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকম ভাবে মাপা হয়। মানে সময়টা সকল প্রসঙ্গ কাঠামোতে একরকম হবে না, এক এক প্রসঙ্গ কাঠামোতে সময়টা এক এক রকম হবে। এটা হচ্ছে একেবারে শুরুর প্রতিপাদ্য বা আলোচ্য বিষয়। এখন আমরা এখানে এই যে জড় প্রসঙ্গ কাঠামো যখন পড়তেছি, কখন যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বা এই অধ্যায়টার থিওরিগুলা আমরা অ্যাপ্লাই করব, এটা কিন্তু জানাটা খুব জরুরি। ধরেন একটা কাঠামো গতিশীল হলো, গতিশীল হলেই কি সেই কাঠামোতে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অ্যাপ্লাই করব, বা যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো অ্যাপ্লাই করব, বা এই যে বললাম যে এক এক প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকমভাবে মাপা হয়, এইটা আমরা কখন মাপবো? তাহলে আমাদের এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে কাঠামোর
বেগ বা গতি কি রকম হলে স্থির প্রসঙ্গ কাঠামো ও গতিশীল প্রসঙ্গ কাঠামোর সময় ভিন্ন হবে। দেখেন এই প্রশ্নটার মধ্যে এই চ্যাপ্টারের অনেক কিছু ডিপেন্ডেন্ট। আপনার এই প্রশ্নটার অ্যান্সার যদি আমরা না পাই তাহলে অ্যাকচুয়ালি চ্যাপ্টারের অনেক কিছু আমরা বুঝবো না। সুতরাং আগে আমরা এই প্রশ্নটার উত্তরটা খুঁজব। সো চলেন আমরা তাহলে আগে এই প্রশ্নটার উত্তর খুঁজি। একটা মিনিট। ওকে, দেখেন আমি একটু আগে বলছিলাম যে কখন যে আমরা অ্যাকচুয়ালি সময়টা এক এক কাঠামোতে এক এক রকম মাপবো, মানে হচ্ছে স্থির কাঠামো এবং গতিশীল কাঠামোর মধ্যে সময়টা কখন আলাদা হবে, এইটা খুব ভাইটাল একটা ইস্যু। কারণ কি সেটা আমি বুঝিয়ে বলি। ধরেন আপনি একটা গাড়িতে বসে এক কাপ চা খাবেন। এখন গাড়িতে বসে এক কাপ চা খেতে আপনার যদি 3 মিনিট সময় লাগে, আমি বাইরে থেকে ওই ঘটনা 3 মিনিটই দেখব। ধরেন গাড়িটা আমার সামনে দিয়ে যাচ্ছে, সো আমার সামনে দিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে আপনি চায়ের কাপে একটা চুমুক দিছেন। সো আপনার ধরেন চায়ের কাপে একটা চুমুক দিতে সময় লাগছে 20 সেকেন্ড। আমিও কিন্তু ওই 20 সেকেন্ড ধরেই দেখতেছি যে আপনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন। সো আপনার যে সময় আমার যে সময় সেটা তো ভিন্ন হচ্ছে না। সো আমরা ডে টু ডে লাইফে যখন দেখতেছি, সাধারণ গতিতে যখন আমরা আসি, তখন কিন্তু আমরা সময়টা ভিন্ন দেখি না। সুতরাং আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে সকল জায়গায় সময় কিন্তু একই মাপি। মানে হচ্ছে আমার এক কাপ চা খেতে যদি আমি বাসায় বসে চা খাই যে সময় লাগবে, আমি যদি একটা চলমান ট্রেনে বসে চা খাই একই সময় কিন্তু লাগবে। সময়টা ভিন্ন হওয়ার কোনো যৌক্তিকতাই আমরা দেখি না। কিন্তু কাঠামো মানে হচ্ছে আমি যখন বাসায় বসেছিলাম আমার বাসার কাঠামোটা স্থির প্রসঙ্গ কাঠামো, কিন্তু আমি যখন ট্রেনের মধ্যে বসে আছি এটা কিন্তু একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো। প্রশ্নটা হচ্ছে ট্রেনের বেগ কীরকম হলে তখন যে সময়টা বাসায় চা খাওয়ার সময় এবং ট্রেনের ভিতরে চা খাওয়ার সময়টা এক হবে না, দুইটা সময় ভিন্ন হবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার না জানলে আমরা আসলে পুরো চ্যাপ্টার বুঝবো না যে অ্যাকচুয়ালি বস্তুর বা কাঠামোর বেগ কীরকম হলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটার সূত্রগুলো অ্যাপ্লাই করব। সো আগে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। অ্যান্সারটা আমি একটু পরে লিখে দিব, কিন্তু লেখার আগে বলে দিচ্ছি যে কাঠামোটায় আপনি গতিশীল, ওই কাঠামোর যে বেগ সেই বেগটা যদি আলোর সঙ্গে তুলনাযোগ্য হয়, আবার রিপিট করতেছি, কাঠামোর বেগটা যদি আলোর সাথে তুলনা করা যায়। এখন আলোর সঙ্গে তুলনাযোগ্য বেগ কীরকম সেটা একটু বুঝিয়ে বলি আমি। আমরা নর্মালি জানি আলোর বেগ সেকেন্ডে কত, 3 লাখ কিলোমিটার। বুঝছেন, 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে এই 3 লাখ কিলোমিটার যদি প্রতি সেকেন্ডে হয়, এখন দেখেন আমার এইখান থেকে একটু 3 × 10⁸ তো 10-এর উপরে পাওয়ার হিসেবে 8 আছে, তার মানে 3-এর পরে কয়টা শূন্য, 8টা শূন্য। তাহলে লাখ হইতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। সো আমি ষষ্ঠ ঘরে যেয়ে কিন্তু লক্ষ পেয়ে যাচ্ছি। সো এই যে 3 লাখ কিলোমিটার, এর তুলনায় সেকেন্ডে 100, 200, 1000, 2000 মিটার পার সেকেন্ড, মানে 2000 মিটার পার সেকেন্ডেও যদি যান, বা ইভেন 11200 মিটার পার সেকেন্ডেও আপনি যদি যান, মুক্তিবেগেও যান, সেটা কি আলোর বেগের তুলনায় তুলনাযোগ্য নাকি ওটা অতি নগণ্য? অতি নগণ্য। সুতরাং আমরা কখনো ডে টু ডে লাইফে মানে আমাদের জীবনে আমাদের যে দৈনন্দিন কার্যকলাপ আছে সেইখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা পাবো না। এটা পাবো আমরা শুধুমাত্র পার্টিকেল লেভেলে, মানে অতি ক্ষুদ্র কণা যারা অতি দ্রুত বেগে চলে। কীরকম? যারা আলোর বেগের 60%, 70%, 80% বেগ নিয়ে চলে, তাদের ক্ষেত্রে এই আপেক্ষিকতাটা প্রযোজ্য হবে। সেটার আমি প্র্যাকটিক্যাল ম্যাথ আপনাদেরকে পরে যে দেখাবো। এখন এটা মাথায় রাখেন,
বস্তুর বেগ যদি আলোর বেগের সাথে তুলনাযোগ্য না হয় তাহলে কোনোভাবেই অ্যাকচুয়ালি আমরা এই আপেক্ষিকতা বা আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো সেগুলো প্রয়োগ করতে পারবো না। এখন তুলনাযোগ্য বেগ মানে কি, আলোর বেগের মিনিমাম 30%, 20%, তখন কিন্তু তুলনা আসে যে ঠিক আছে বস্তুটা আলোর বেগের 30% বেগে যাচ্ছে, বস্তুটা আলোর বেগের 20% বেগে যাচ্ছে। সুতরাং যদি বস্তুর বেগ আলোর বেগের 20 বা 30%-এর কম হয় তাহলে আমরা বিশেষ আপেক্ষিকতার যে স্বীকার্য বা যে থিওরিগুলো আছে বা আধুনিক পদার্থবিজ্ঞানের যে থিওরিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব না। চলেন আমি জিনিসগুলোকে লিখে দিই। সো তাহলে প্রথম যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি, কাঠামোর বেগ বা গতি, গতিশীল কাঠামোর বেগ আলোর বেগের সাথে তুলনাযোগ্য না হলে স্থির কাঠামো ও গতিশীল কাঠামোর চলকের মাঝে কোনো পরিবর্তন আসবে না। সুতরাং আপনি একটা বাস বা ট্রাকের মধ্যে থেকে বিশেষ আপেক্ষিকতা বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বুঝবেন না। এটা বোঝার জন্য আপনার কাঠামোর বেগ ভি আপনার যে কাঠামোর বেগ ভিটা এটা দেখেন 0.3c, মানে আলোর বেগের 30% বলে দিচ্ছি। সো কাঠামোর বেগ ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.3c হলে বিশেষ আপেক্ষিকতার বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্রগুলি প্রযোজ্য হবে। সো জিনিসটাকে আমি একটু অন্যভাবে একটা তালিকা আকারে করে দিচ্ছি, অলওয়েজ এটা খেয়াল রাখবেন। আমরা ফিজিক্সটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স যেটা আসছে আইনস্টাইনের হাত দিয়ে। সো ক্লাসিক্যাল ফিজিক্সটা হচ্ছে নিউটনীয় যে বলবিদ্যা, আর মডার্ন ফিজিক্সটা আইনস্টাইনের হাত ধরে আসা। এখন ক্লাসিক্যাল যে ফিজিক্সটা এটা আসবে কখন, যদি বস্তুর বেগ ভি লেস দেন 0.3c হয়। আর মডার্ন ফিজিক্স আসবে কখন, ভি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.3c হলে। এখন এইটা কিন্তু কোথাও কোনো বইতে খুঁজে পাবেন না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে একটু পরে পড়ানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে 30%-এর বেশি হলে যে পরিবর্তনটা সেটা সিগনিফিক্যান্ট হয়, বোঝা যায়। কিন্তু যদি আলোর বেগটা 30%-এর থেকে কম হয় তখন যে পরিবর্তন এটা এতটাই নগণ্য সেটাকে ইগনোর করা যায় বা উপেক্ষা করা যায়। তাহলে এখন আমরা শুরুতেই আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়ার আগে
আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের স্বীকার্যগুলো পড়ে নিব। সো আইনস্টাইন বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের দুটা স্বীকার্য দিছেন। তাহলে প্রথম স্বীকার্য, বইয়ের স্বীকার্যগুলো একইভাবে লেখা আছে, আমি সবচেয়ে সিম্পলিফাইড ফর্মটা শিখিয়ে দিই আপনাদেরকে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলি একই রকম থাকে। মানে আপনি যে জড় প্রসঙ্গ কাঠামোতেই যান না কেন, পদার্থবিজ্ঞানের সূত্রগুলি একই রকম থাকে। কীরকম সেটা বুঝিয়ে বলি। আপনার বাসায় বসে চা খাচ্ছেন, চা যদি ছিটকে পড়ে, যেভাবে পড়বে, ট্রেনে বসে চা খাচ্ছেন বা একটা রকেটে বসে চা খাচ্ছেন, চাটা একইভাবেই ছিটকে পড়বে, অন্য কোনোভাবে ছিটকে পড়বে না। সুতরাং প্রথম স্বীকার্যটা হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্র একই থাকবে, সূত্রের কোনো চেঞ্জ হবে না। আর দ্বিতীয় স্বীকার্য, আলোর বেগ সকল কাঠামোতে কি থাকবে? ধ্রুব থাকবে। আচ্ছা, এইখানে একটা জিনিস না বললেই না, আমি এই বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব যখন পড়াবো আমি বেশি পেঁচাই না। কারণ কি, এই জিনিস এত উচ্চমার্গীয় জিনিস আমি অত ভালো বুঝি না। আমি শুধুমাত্র এইচএসসিতে আমাদের সিলেবাস যতটুকু আছে সেটুকু বুঝি। বাট এইটার ডেপথ ডিটেইলসে যাওয়ার জন্য আপনার উচ্চতর অনেকগুলা জিনিস লাগে, যার মধ্যে একটা হচ্ছে মিনকুয়াস্কি ডাইমেনশন লাগে, এবং কেউ যদি খুব ভালো মতো বুঝতে চান তাহলে তাকে টেনসর ক্যালকুলাসও পড়ে আসতে হবে। সো এইখানে আমি জাস্ট যেটুকু দরকার কোন পর্যন্ত, আপ টু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, যেটুকু না হলে না সেটুকু আমি সুন্দর মতো ইনশাল্লাহ গুছিয়ে পড়িয়ে দিব। কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে এটা কেন হইলো, কিভাবে হইলো, এটা যেমন সব জায়গায় আমি বুঝে বলতে পারতেছিলাম, আধুনিক পদার্থবিজ্ঞান বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে ওটা বলা আমার জ্ঞানের বাইরে। কারণ জাস্ট আমরা পড়তেছি কি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতা। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এটা বুঝে এরকম মানুষজন দুনিয়ায় খুব কম আছেন। আমি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বুঝি না। সো দয়া করে কেউ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি না আমারে কোনো কোশ্চেন করেন না, লাভ নাই। কারণ আমি শুরুতেই স্বীকার করে নিলাম যে এটা আমার এখন স্বীকার্য, আমি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বুঝি না। আমি বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব যেটা আছে এইটার যতটুকু আপনাদের এইচএসসিতে লাগে সেটা আমি যেহেতু নিজে যখন এইচএসসিতে পড়ছি আলহামদুলিল্লাহ বুঝতে পারছিলাম, সেইভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো এইখানে শুধু শুধু এক্সট্রা আজে বাজে প্যাচা পেঁচি আমরা করব না। ওকে, আসেন এই যে দ্বিতীয় স্বীকার্যটা, এখানে একটা মজার জিনিস আছে যে আলোর বেগ সকল কাঠামোতে ধ্রুব থাকে। এর মানে কি, সেই মানেটা আমি একটু বুঝে আপনাদেরকে। ধরেন আপনি একটা গাড়িতে বসে আছেন, আর আমি বাইরে আছি। এই গাড়ি থেকে যদি একটা বল ছুড়ে দেওয়া হয়, গাড়ির সাপেক্ষে বলের যে বেগ এবং আমার সাপেক্ষে বলের যে বেগ, সেই বেগ দুইটা কিন্তু এক হবে না, ভিন্ন হবে। কথা বুঝবেন যে আমি এখানে আছি স্থির কাঠামোতে, আর কেউ একজন গাড়ির মধ্যে আছে, সে গতিশীল কাঠামোতে আছে।
তাহলে এই গাড়ির ভিতর থেকে কেউ একজন একটা বল নিক্ষেপ করলো, তাহলে গাড়িটা যদি কোনো একটা বেগে সামনের দিকে যেতে থাকে, গাড়ির সাপেক্ষে বলের যে বেগ আর আমার সাপেক্ষে বলের বেগ কিন্তু এক মনে হবে না। এটাই প্র্যাকটিক্যাল, যে আপনি কোনো একটা ট্রেনের জানলা দিয়ে একটা বস্তুকে ছুঁড়ে মারলেন, আপনার কাছে বস্তুর যে বেগ আর ট্রেন যাচ্ছে পাশে দাঁড়ানো একজন লোকের কাছে বস্তুর বেগ এক না, দুইটা কিন্তু ভিন্ন। এটা হচ্ছে আমাদের নর্মাল জেনারেল ফিলিং। এখন দেখেন কাহিনী কি হবে। ধরেন একটা রকেট, এটা একটা রকেট, সে 0.3c বেগে যাচ্ছে, আপনি এখানে দাঁড়ায় আছেন। এখন এই রকেট থেকে যদি একটা লাইট রে আলো ছুঁড়ে মারা হয়, রকেট থেকে যে আলোর বেগ মাপবে, বাইরে থেকে আপনিও সেই একই আলোর বেগ মাপবেন। দুইজনের কেউ ভিন্ন ভিন্ন বেগ মাপবেন না। খেয়াল করেন, আবার বলতেছি, সকল কাঠামোতে আলোর বেগ কি থাকবে? ধ্রুব থাকে। তাহলে রকেট থেকে কেউ যদি আলো ছুঁড়ে মারে, সে আলোর যে বেগ মাপবে, বাইরে থেকে কেউ একজন যখন ওই আলোটাকে যেতে দেখবে, সে কিন্তু আলোর সেম বেগ মাপবে। তাহলে রকেট এর পর্যবেক্ষক ও বাইরে স্থির থাকা পর্যবেক্ষক উভয়ের নিকট আলোর বেগ একই মনে হবে। আলোর বেগটা কারো কাছেই ভিন্ন বলে মনে হবে না। এটা ছিল আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে, এই যে স্বীকার্যগুলোর উপর ভিত্তি করে কিছু রূপান্তর আসছে, সো সেই রূপান্তরগুলো আমরা এখন দেখব। যে রূপান্তরগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আর একটা প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়ে গেলে কি কি পরিবর্তন দেখা যায়। আবার বলছি, একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ধরেন আর একটা প্রসঙ্গ কাঠামো গতিশীল হয়ে গেছে, তাহলে এই প্রসঙ্গ কাঠামো দুইটার মধ্যে কি কি পরিবর্তন দেখা যাবে সেটা আমরা এখন দেখব। সো আমরা এটাকে বলবো হচ্ছে লরেঞ্জের রূপান্তর। এটার প্রতিপাদন দরকার নেই, শুধু ইকুয়েশনগুলো মনে রাখবেন। প্রতিপাদন কেউ পড়তে চাইলে নিজ দায়িত্বে পড়ে নেবেন, এবং না বুঝলেও নিজ দায়িত্বে বুঝে নেবেন। ধরেন এস একটা প্রসঙ্গ কাঠামো। এখন এস প্রসঙ্গ কাঠামো থেকে অন্য আরেকটা প্রসঙ্গ কাঠামো এস প্রাইম, সে ধরেন ভি বেগে দূরে সরে যাচ্ছে। দুইটা কাঠামো শুরুতে একই জায়গায় একত্রে ছিল, এরপর একটা কাঠামো আরেকটা কাঠামোর সাপেক্ষে যে কোনো একটা অক্ষে গতিশীল হইল। ধরেন এক্স অক্ষ বরাবর এস প্রাইম কাঠামোটা দূরে সরে যাচ্ছে। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এটা খুব ইম্পর্টেন্ট। কোন অক্ষ বরাবর যাচ্ছে? এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে দেখেন, এই যে এইখানে আমাদের এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটা কি হচ্ছে? দূরে সরে যাচ্ছে। তাহলে যদি টি সময় ধরে দূরে সরে যায়, কাঠামো দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ভিটি। এখন ধরেন এস প্রাইম কাঠামোতে কোনো একটা ঘটনা ঘটতেছে, এস প্রাইম কাঠামোতে কোনো একটা ঘটনা ঘটতেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এই অবস্থানে ঘটতেছে, এবং ঘটনাটা ঘটতে সময় নিচ্ছে টি প্রাইম। কথাগুলো বুঝবেন, একটু খেয়াল করেন। আপনার এস প্রাইম কাঠামো এস কাঠামো থেকে দূরে সরে যাচ্ছে, ঘটনাটা ঘটতেছে এস প্রাইম কাঠামোর ভিতরে। তাহলে কাঠামোর ভিতরে যেখানে ঘটনা ঘটতেছে সেটার একটা স্থানাঙ্ক আছে, আর ঘটনাটা ঘটার একটা কি আছে? সময় আছে।
এখন একজন অবজারভার তিনি যদি এস কাঠামোতে থাকেন, তিনি ঘটনাটাকে যেখানে ঘটতে দেখবেন, আর এস প্রাইম কাঠামোতে যিনি আছেন তিনি ঘটনাটাকে যেখানে ঘটতে দেখবেন, দুইটা কিন্তু এক না। সো এটাই হচ্ছে লরেঞ্জ রূপান্তর, যে আমার এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এবং এইখানে এস কাঠামো থেকে যখন ঘটনাটাকে দেখা হবে সেটার যে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং ঘটনা ঘটার সময় টি প্রাইম এবং টি এর মধ্যে সম্পর্ক কী, আমি সম্পর্কগুলো লিখে দিচ্ছি। আমি আবারও বলতেছি, প্রতিপাদনগুলো এগুলার যদি দেখতে চান দেখে নিতে পারেন। আমি জাস্ট প্রতিপাদনগুলা না করে কি কি আসে রূপান্তর সেটা দেখিয়ে দিচ্ছি। এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এক্স প্রাইম। এইবার একটা জিনিস খেয়াল করেন, বস্তুটা কাঠামোটা গতিশীল কোন অক্ষে? এক্স অক্ষে। ওয়াই অক্ষ এবং জেড অক্ষে কোনো চেঞ্জই আসবে না। ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড। এইটা ভালো মতো বুঝেন আগে। দেখেন এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে কোন অক্ষে গতিশীল? এক্স অক্ষে। তাহলে চেঞ্জ আসবে কোন অক্ষে? এক্স অক্ষে। ওয়াই জেড অক্ষে কোনো চেঞ্জ আসবে? আসবে না। আর কি বললাম? শুরুতেই বলছি সময়টা একটা চেঞ্জ আসবে। তাহলে টি প্রাইম, টি প্রাইমটা যেটা হবে সেটা হচ্ছে টি মাইনাস ভিএক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের লরেঞ্জ রূপান্তরের ইকুয়েশনগুলো। একটা জিনিস মনে রাখেন, টি এস কাঠামো হতে মাপা সময়, টি প্রাইম এস প্রাইম কাঠামো হতে মাপা সময়। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি লরেঞ্জের রূপান্তরের সূত্রগুলা। এখন আসেন, লরেঞ্জ রূপান্তর যেমন করা যায় বিপরীত লরেঞ্জ রূপান্তরও করা যাবে। এখানে দেখেন লরেঞ্জ রূপান্তরে আমরা কি করছি, আমরা গতিশীল কাঠামো থেকে যখন স্থানাঙ্ক এবং সময় মাপতেছি সেটা স্থির কাঠামোর সাপেক্ষে কীরকম সেই সম্পর্ক দেখলাম। তাহলে উল্টা কাজও করা যায়। বিপরীত লরেঞ্জ রূপান্তরে যাব এখন আমরা। বিপরীত লরেঞ্জ রূপান্তর। এক্স সমান এক্স প্লাস ভিটি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই সমান ওয়াই প্রাইম, জেড সমান জেড প্রাইম, টি সমান টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ইকুয়েশনগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বারবার বলবো এবং মাথায় রাখেন, কখন লরেঞ্জ রূপান্তর করতে হবে এবং কখন বিপরীত লরেঞ্জ রূপান্তর করতে হবে।
দেখেন, যদি আপনি স্থির কাঠামো মানে এস এর সাপেক্ষে এক্স ওয়াই জেড টি এগুলো যদি জানা থাকে, তাহলে গতিশীল কাঠামো এস প্রাইমের সাপেক্ষে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম বের করতে চাইলে আমরা কি করব? লরেঞ্জ রূপান্তর করব। আর বিপরীত লরেঞ্জ রূপান্তর কখন করব? যদি গতিশীল কাঠামো এস প্রাইম এর সাপেক্ষে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম জানা থাকে, স্থির কাঠামো এস এর সাপেক্ষে এক্স ওয়াই জেড টি বের করতে চাইলে তাহলে দেখেন, আমি আপনাদেরকে লরেঞ্জ রূপান্তর বিপরীত লরেঞ্জ রূপান্তর দুইটা শিখিয়ে দিলাম এবং কখন কোনটা অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু এখন আপনারা জানেন, দুইটাই আমি বলেও দিলাম। কিন্তু আবারও বলতেছি, ইকুয়েশনগুলো কেমনে আসছে, মিনকোস্কি ডাইমেনশন বা কোত্থেকে আসছে, আমি এগুলার কোনো রকম ডিটেলসে যাব না। এগুলা সব নিজ দায়িত্বে আপনারা যদি ইচ্ছা থাকে পড়ে নিন, কিন্তু এখন যদি অপ্রয়োজনীয় সময় নষ্ট করতে চান সেটা টোটালি আপনাদের ব্যাপার, আমার কোনো হেডেক না। ওকে, চলেন আমরা তাহলে আমাদের কাজের জিনিসে আসি। লাগবেটা কি? এইখান থেকে এখন পর্যন্ত আমি কোথাও কোনো ম্যাথ দেখি নাই, বাট স্টিল আমি কেন পড়িয়ে রাখতেছি, কারণ এমসিকিউতে কি কি জিনিসপত্র আসতে পারে দেখেন, একটা একটা করে দেখাই। নাম্বার ওয়ান, আমাদের এই যে এমসিকিউ ইনফরমেশনগুলো কিন্তু আমি বলে দিছি শুরুতেই, সময় কাঠামোর গতির সাথে পরিবর্তিত হয়, এক এক প্রসঙ্গ কাঠামোতে সময় এক এক রকমভাবে মাপা হয়, এটা বলে দিলাম। তারপর দেখেন, ডাইমেনশনাল চেঞ্জ কখন যে হবে, কখন আমার স্থির কাঠামো আর গতিশীল কাঠামোর চলকের মাঝে চেঞ্জ আসবে আসবে না, শর্ত বলে দিলাম। এরপর স্বীকার্যগুলা দেখলাম আমরা, বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের স্বীকার্য, এবং তারপর রূপান্তরগুলা দেখলাম, একটা হচ্ছে লরেঞ্জ রূপান্তর আর একটা হচ্ছে বিপরীত লরেঞ্জ রূপান্তর। এখন আসেন, আমরা এই যে রূপান্তরগুলা এইগুলা ডে টু ডে লাইফে নয়, আধুনিক পদার্থবিজ্ঞানে কিভাবে অ্যাপ্লিকেবল হবে সেইটা আমি আপনাদেরকে কনসেপচুয়ালি বুঝিয়ে বলবো, কারণ এইগুলার ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন প্রচণ্ড ঝামেলার, আমি সেখানে যাব না। আমি যেটা করব সেটা হচ্ছে কনসেপচুয়ালি এখন ডেভেলপ করব, যে কিভাবে কনসেপচুয়ালি জিনিসগুলো আসছে সেগুলো আপনাদেরকে এখন ইনশাআল্লাহ আমি দেখাবো। ওকে, শুরু করব আমি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। মানে আপনার যদি মডার্ন ফিজিক্স বুঝতে হয়, আগে গ্র্যাভিটেশন কি বুঝতে হবে এবং কেন গ্র্যাভিটেশন আসে সেটা খুব ভালো মতো বুঝতে হবে। উইদাউট গ্র্যাভিটেশন আপনি কোনোভাবেই এই আধুনিক পদার্থবিজ্ঞান ঠিকমতো বুঝবেন না। সো আমি বুঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো আমি আপনাদেরকে। এক্সাম্পলটা হচ্ছে, আমি একটু টিস্যু পেপার নিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। সো লেট আস টেক সাম টিস্যুস। সো ধরেন এই যে একটা টিস্যু আমি নিলাম, এই যে টিস্যু। সো এই টিস্যুটা যদি আমি রাখি, শূন্যে রাখি, এইভাবে টিস্যুটাকে যদি রাখি, দেখেন এটা একটা চাদর বা একটা তল তৈরি করে, এটাকে বলা হয় স্পেস টাইম কন্টিনিউয়াম। যে আমি যতটুকু সম্ভব সহজ করে বলি, এখানে জটিলতায় আমি যাবই না। আমাদের যেটা স্থান কাল আছে, আমরা পুরা জিনিসটাকে স্থানে ত্রিমাত্রিক হিসেবে চিন্তা করি স্থানটাকে। যদিও বিজ্ঞানীরা বলতেছেন 12টা, বা লাস্ট যখন দেখছি মেবি 16টা, আমি সার্টেইন না, 12টা বা 16টা ডাইমেনশনের কথা বলা হয়েছিল। সো আমরা আপাতত 3টা ডাইমেনশন বুঝি, 3টা নিয়ে থাকি, বেশি জ্ঞান কপ চাইতে না চাই। কারণ হচ্ছে আমরা 3টা ডাইমেনশনের বাইরে কিছু বুঝবো না চাইলেও, এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। সো ফোর্থ একটা ডাইমেনশন হচ্ছে টাইম। সো টাইম ডাইমেনশনটাকে আমি একটু ডিফারেন্টলি বলবো, যে যদি একই স্থানে ভিন্ন ভিন্ন সময়ে দুইটা ঘটনা ঘটে, এই দুইটা কলাইড করে না, সংঘর্ষে লিপ্ত হয় না। সো এগুলো নিয়ে আমি পরের দিকে একটু টানাহেঁচড়া করবো, এখন না, আজকে না। জিনিসটা দেখেন, আমি এই যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটার একটা পজিশন আছে আমার রুমের সাপেক্ষে। তাহলে এই চেয়ারটার প্রথমে স্থান আছে এক্স ওয়াই জি, মানে এক্স ওয়াই জেড 3টা ডাইমেনশন আছে, সঙ্গে ফোর্থ একটা ডাইমেনশন আছে টাইম।
এই চেয়ারটাতে আমি গত ক্লাসের দিনও কিন্তু বসছি, কিন্তু গত ক্লাসের দিন আমার যে ঘটনাটা আর আজকের আমার ঘটনা কিন্তু দুইটা ওভারল্যাপ করতেছে না। কারণ কি, স্থান একই থাকলেও সময়টা চেঞ্জ হয়ে গেছে। সো যদিও দুইটা ঘটনা একটা কাঠামোতেই ঘটতেছে, স্থির কাঠামোতেই ঘটতেছে, আমরা এখন স্থির আর গতিশীল দুইটা ভিন্ন কাঠামো দেখব। সুতরাং আমরা এই যে সময় বা অন্য যে কোনো কিছুর চেঞ্জ বোঝার আগে আগে বুঝে নেই স্থান এবং কাল মিলিয়ে আমাদের যে মহাবিশ্বটাকে বিজ্ঞানীরা চিন্তা করেন একটা স্পেস টাইম কন্টিনিউয়াম বা স্পেস, স্থান এবং সময়ের একটা চাদর হিসেবে। তাহলে এটা একটা স্থান এবং সময়ের চাদর। এখন এই চাদরটায় কতটুকু বেন্ডিং হবে সেটার উপরে ডিপেন্ড করবে গ্র্যাভিটেশনাল পুল কার কত বেশি। আমি আবার বলতেছি, এই চাদরটায় কতটুকু বেন্ডিং হবে, কতটা বক্রতা তৈরি হবে। এই বক্রতাটা কিন্তু এরকম না যে আচ্ছা ভাইয়া এখানে এইভাবে বক্রতা হতে দেখলাম, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই চাদরটায় আমি যদি হালকা কোনো একটা অবজেক্ট রাখি, হালকা অবজেক্ট রাখি, তাহলে বক্রতা একরকম হবে। এই যে বক্রতাটা এরকম, খুব বেশি বক্র হচ্ছে না, মানে আরও হালকা অবজেক্ট রাখি। দেখেন আমি এখানে আপনাদের বোঝানোর জন্য প্রথমেই এই চাদরটার মধ্যে একটা আলপিন রাখবো। এই যে ধরেন একটা আলপিন, ছোট্ট একটা আলপিন রাখবো। এই ছোট্ট আলপিন যদি এখানে রাখি, রেখে আমি এই চাদরটাকে তুলি, খেয়াল করেন চাদরে কোনো ভাঁজই তৈরি হয় নাই, কোনো বক্রতা তৈরি হয় নাই। তার মানে কি, এখানে কোনো গ্র্যাভিটেশনাল পুল নাই বলতে গেলে। কিন্তু যদি আমি চাদরটার মধ্যে এই অ্যাকচুয়ালি টিস্যু পেপারটার মধ্যে আমি ভারী একটা বস্তু, এরকম একটা বস্তু রাখি, তাহলে খেয়াল করেন টিস্যু পেপারটা পারলে ছিঁড়ে যেতে চাবে, বিশাল বক্রতা তৈরি হচ্ছে, দেখছেন? তাহলে বক্রতা যত বেশি হবে, চারপাশ থেকে অন্য বস্তুগুলো এর দিকে চলে আসতে যাবে, এখান থেকে গ্র্যাভিটেশনাল পুল তৈরি হয়। আমি একটু ডায়াগ্রাম এঁকে এঁকে দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। সো চলেন আমি একটু ডায়াগ্রাম আঁকবো এখন। ধরেন আমি স্পেস টাইম কন্টিনিউ তৈরি করব, স্পেস টাইমের একটা চাদর তৈরি করব। সেই চাদরটা তৈরি করার সময় আমি তিনটা বস্তু নিব। একটা হচ্ছে ধরেন সমান ভরের তিনটা বস্তু, একটা লোহার গোলক, একই ভরের একটা কাঠের গোলক নিব, এবং সমান ভরের একটা প্লাস্টিকের গোলক নিব। আমরা শুরুতে একটা লোহার গোলক নিলাম, একটা কাঠের গোলক নিলাম, আর একটা প্লাস্টিকের গোলক নিলাম। তিনজনের ভর সমান, এদের ভর সমান, তাহলে এদের প্রত্যেকের ভর সমান। ভর যদি সমান হয়, এখন দেখেন আমি একটা চাদরের মধ্যে এই গোলকগুলোকে রাখবো। তাহলে প্র্যাকটিক্যালি চিন্তা করি, লোহার গোলকটা চাদরটাকে অনেক বেশি বাঁকাবে। সো এই যে লোহার গোলকটা, এইটা চাদরটাকে অনেক বেশি বেন্ড করবে, বেন্ড করে লোহার গোলকটা চাদরের তলে এখানে যে পৌঁছাবে। কাঠের যে গোলকটা আছে, এটা কিন্তু চাদরটাকে কম বেন্ড করবে। কারণ কি, কাঠের গোলকটার অ্যাকচুয়ালি ঘনত্ব লোহার গোলকের থেকে কম, তাহলে এখানে বেন্ডিংটা কি হবে, কম হবে। এই বেন্ডিংটা আসলে ফোর্স ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্রের বেন্ডিং। আর প্লাস্টিকের যে গোলকটা আছে, এইটার বেন্ডিং একেবারেই কম হবে। তাহলে প্লাস্টিকের যে গোলকটা, এটা খুব ভালো মতো বুঝতে হবে আমাদেরকে। এই কারণে এইটা না বুঝলে পরের অনেক কিছু আমরা বুঝবো না। অ্যাকচুয়ালি প্লাস্টিকের গোলকটা অলমোস্ট বেন্ড করবেই না। যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আছে, এটাকে প্লাস্টিকের গোলক ওই রকমভাবে বেন্ড করতে পারবে না। দেখেন বেন্ডিংটা কম হবে। তাহলে দেখেন, যার বেন্ডিং সবচেয়ে বেশি, খেয়াল করে দেখি লোহার গোলকের বেলায় ধারে কাছে অন্য একটা বস্তু যদি থাকে, এই বস্তুটার টেন্ডেন্সি বা প্রবণতা ভিতরের দিকে পড়ার অনেক বেশি হবে। তাহলে লোহার গোলকের ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে জি সবচেয়ে বেশি হবে। তাহলে এই যে
তখন লোহার গোলকের ধারে কাছের অন্য বস্তুর লোহার গোলকের দিকে চলে আসার টেন্ডেন্সি বা প্রবণতা বাড়তেছে। এরপর আসি কাঠের গোলক, এখানে ঘনত্বটা একটু কমে আসছে, তাহলে কোনো একটা বস্তুর এই কাঠের গোলকের দিকে আসার টেন্ডেন্সি বা প্রবণতা কমবে, আর এইখান থেকে দেখা যাবে যে টেন্ডেন্সি বা প্রবণতা প্লাস্টিকের গোলকের বেলায় অলমোস্ট নাই। তার মানে বুঝতেছি যার ঘনত্ব যত বেশি হয় সে মহাকর্ষীয় ক্ষেত্রে তত বেশি ফোর্স ফিল্ডটাকে বাঁকায়, মহাকর্ষীয় ক্ষেত্রটাকে তত বেশি সে কি করতে পারে, বেন্ড করতে পারে। সো এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের মহাকর্ষীয় ক্ষেত্রে যখন একটা বস্তুকে আমরা রাখছি ওই বস্তুটার ঘনত্বের উপরে নির্ভর করে ফোর্স ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্রটা কি হচ্ছে, বক্রতা তৈরি করতেছে। এখন দেখেন, আমি এইবার আপনাদেরকে একটা ডিফারেন্ট এক্সাম্পলে নিব। এক্সাম্পলটা হচ্ছে, আমি আপনাদেরকে এখন যেটা পড়াচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে ভরের আপেক্ষিকতাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, যে আমরা ভরের আপেক্ষিকতা যে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে কিছু বুঝবেন না, মানে কি সব সংঘর্ষ করে কি করছে কিছুই বোঝা যায় না। সো আমি যেটা বলতেছি এটা হচ্ছে জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। ধরেন আমি এইখানে একটা বস্তুকে রাখছি, জিনিসটা বুঝেন, এখানে একটা বস্তুকে রাখবো, এখানে একটা বস্তুকে রাখলে সে একটা বেন্ডিং তৈরি করবে না? এখন এই বেন্ডিং বা বক্রতা দুইভাবে বাড়ানো যায়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি এইটাকে টান টান করে ধরে রাখি, এইভাবে টান টান করে ধরে রাখছি, ধরেন এইভাবে টান টান করে ধরে রাখছি, টান টান করে ধরে রেখে এখানে একটা বস্তু রাখলাম, ওই বস্তু রাখলে একটা বক্রতা তৈরি হবে। এই বক্রতা দুইভাবে বাড়ানো যাবে। এক নাম্বার ওই কি, ভর যদি বাড়াই বক্রতা বাড়বে না? একই আয়তনের মধ্যে আপনি ভর বাড়ায় দিলেন, ভর বাড়ানো মানে কি, সমান আয়তনে ঘনত্ব বাড়ানো, সুতরাং ভর বাড়াইলে বক্রতা বাড়বে। আবার যদি বস্তুটাকে আমি এখানে জাস্ট না রেখে উপর থেকে থ্রো করি তাহলেও বক্রতা বাড়বে। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ধরেন আপনি বাসার একটা পর্দা টান টান করে দুই পাশে ঝুলাইছেন বা পর্দাকে দুই পাশে বেঁধে রাখছেন, মাঝখানে একটা বস্তু ঝুলাই দিছেন, মাঝখানে একটা বস্তু রাখছেন, তাহলে কি পর্দাটা বাঁকা হয়ে নিচে নামবে, বক্রতা তৈরি হবে। এখন আপনি যত বেশি ভারী বস্তু রাখবেন তত বক্রতা বাড়বে। সো ভর বাড়াইলে বক্রতা বাড়তেছে। আবার যদি আপনি বস্তুটাকে নর্মালি না ঝুলে উপর থেকে থ্রো করেন একটা গতিশক্তি দিয়ে, তাহলে কি বক্রতা বাড়বে না? তাহলে দেখেন, গতিশক্তির জন্য বক্রতা বাড়লো, ভর বাড়লেও কি হলো, বক্রতা বাড়লো। তাহলে আমরা দুইটাকে যদি ইকুইভ্যালেন্ট চিন্তা করি, এটা বলা যায় গতিশীল অবস্থায় বস্তুর ভর কি হবে, বেড়ে যাবে। এটাই হচ্ছে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী ভরের আপেক্ষিকতা। সো চলেন তাহলে এটা আগে দেখে নেই, যে আমি ভর বাড়ালেও বক্রতা বাড়বে, আবার গতিশীল করলেও বক্রতা বাড়ে। এই বক্রতাটা কিসের? বক্রতাটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বক্রতা। তাহলে আমি ভর বাড়ালেও বক্রতা বাড়ছে, গতিশীল করলেও বক্রতা বাড়ে, তার মানে কি, গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়। এখন এখান থেকে অ্যাকচুয়ালি আসে দেখেন, এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর বা নিশ্চল ভর, আর এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর। এখন একটা জিনিস এখান থেকে জাস্ট খেয়াল করেন, একটু ছোট্ট একটা জিনিস খেয়াল করলেই বুঝে যাবেন। দেখেন তো, ভি এর মান যদি আমরা 0.2 সিও নিই, ভি সমান 0.2 সি বসান,
দেখেন ভি এর মান 0.2c বসালো মানে আলোর বেগের 20% করলে মাত্র 2% ভর বাড়বে। সো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন আপনি আমি ডে টু ডে লাইফে চাইলেই পারবো না বুঝতে জিনিসগুলা। সো আমাকে অ্যাকচুয়ালি অনেক বেশি কি করতে হবে, বেগ বানাইতে হবে। সো এই যে আলোর বেগের আমি কি বলতেছিলাম যে আমি থামরুল হিসেবে আমি সাধারণত চিন্তা করি সবসময় 30%, কিন্তু এই যে দেখেন 20%ও যদি করা যায় তাহলে কিন্তু একটা চেঞ্জ আসে। কিন্তু ভি যদি 0.1c হয়, দেখেন ভি সমান 0.1c, তখন এম সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.1 হোল স্কোয়ার, 1 মাইনাস 0.1 এক্স স্কোয়ার, এটাকে রুট ওভার যদি করি 1.005 m0। সো এত সহজ কাজ নয় ভর বাড়ানো বা অন্য কিছু করা, ঠিক আছে। এটা গেল হচ্ছে ভরের আপেক্ষিকতা। সো আমরা এখানে কি পড়লাম, এটা পড়ে ফেললাম আমরা ভরের আপেক্ষিকতা। সুতরাং এটা গেল হচ্ছে ভরের আপেক্ষিকতা। ওকে, কেউ একজন হাত তুলছেন, ফাতিন। হ্যাঁ ফাতিন বলেন কি বলতে চান। আমি আপনাকে শুরুতে একটা কথা বলছি, শোনেন আপনাকে থামায় দেই ভাইয়া, শোনেন শোনেন আমি থামায় দেই। আমি শুরু থেকে একটা কথা বারবার বলছি, মনোযোগ দেন না আপনারা। এগুলোর যদি কনসেপ্ট বুঝতে চান মিনকোসকে ডাইমেনশন আগে পড়বেন, টেনসর ক্যালকুলাস পড়বেন, পড়ার পরে আপনি ওইভাবে যুক্তিতর্ক গল্প আনতে পারবেন। আমি এখানে কি বুঝাচ্ছি, অ্যানালজি, বা আমি এখানে মিলটা দেখায় আমি জাস্ট কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করতেছি। আমি শুরুতেই বলে নিছি যে এটা ডেপথে যাওয়ার জন্য যে নলেজটুকু আপনার বা আমার দরকার আমাদের কারোরই নেই। সো এইটাকে আপনি নর্মাল যে ম্যাথমেটিক্যাল ডাইমেনশন আছেন, যেমন ফেসবুকে নাইমুর রহমান রাতুল একটা প্রশ্ন করছেন, এটা কি অনেকটা কনিকের মতো? না ভাইয়া, এটা কনিকের মতো 3 ডাইমেনশনাল স্পেসিং দিয়ে আসবে না। এটা হচ্ছে ইভেন আমরা যা পড়তেছি এটার সঙ্গে অ্যাকচুয়ালি আপনার স্ফেরিক্যাল অর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের কোনোই সম্পর্ক নাই। সো এইগুলোকে মিলাইতে যান না কোনো কিছুর সঙ্গে। আমি জাস্ট মোটামুটি জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আপনি যে কোশ্চেনটা করতেছেন সেই কোশ্চেনের রুটে যদি আমার যাইতে হয় তাহলে অবশ্যই আমাকে তখন ক্যালকুলেশন গুলা ভাগ করে বুঝাইতে হবে। উইদাউট ক্যালকুলেশন ভাই বুঝাইতে পারবো না, সম্ভবই না। আপনি কি বুঝছেন ঝামেলাটা? মানে আপনি কিন্তু ডে টু ডে লাইফ ফিজিক্স থেকে জিনিসটা বুঝতে পারবেন না। আমি শুরু থেকেই কথাটা বলতেছি, এইটা আমাদের ডে টু ডে লাইফ অবজারভেবল ফিজিক্সের মধ্যেই পড়ে না। এটা হচ্ছে শুধুমাত্র পার্টিকেলগুলোর জন্য, এবং এইটা বোঝা আসলে ওইভাবে সম্ভব না আদার দ্যান অ্যানালজি। হ্যাঁ ফাতিন আপনাকে আচ্ছা আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ আনমিউট হন। হ্যাঁ এইবার আবার আপনার কোশ্চেন করেন, আমি আপনাকে বলে নিলাম যে এখন আপনার প্রশ্নটা আবার করতে পারেন। কি বললে ভাই? এই কোশ্চেনটা আইনস্টাইনকে করলে হবে, আমাকে করলে হবে না। ডোন্ট আস্ক মি দিস কোশ্চেন। আমি শুরুতেই এই কথাটা বলছি যে এই জিনিসগুলো নিয়ে কাজ করে গেছে কারা, এই জিনিসগুলো নিয়ে কাজ করছে হচ্ছে হাইজেনবার্গ, বোস, আইনস্টাইন, উনারা। এবং উনাদের নলেজ ডেপথের শতাংশেরও শতাংশ আমাদের ভাইয়া নাই। সো আমাদের এই কোশ্চেনটা করাটাও কিন্তু ভাইয়া বেয়াদবি, যে এখানে ভর না বলে বল কেন বললাম না। দে নো ভেরি বেটার দ্যান আস, দে নিউ। সো তারা তো ভাইয়া অনেক কিছু করে এই জিনিসগুলো আনছেন। সো ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, আমি জাস্ট যেটা বলবো ফিজিক্সের এই মডার্ন ফিজিক্সের অংশের কোথাও যদি আপনার মনে হয় এটা এরকম না হয়ে এরকম হওয়া উচিত ছিল, দেন গো ফর পিওর ফিজিক্স। পিওর ফিজিক্স ভাইয়া পড়েন, পড়ে একটা পিএইচডি করেন এটার উপরে, তখন আপনি আপনার মতবাদটা ভাইয়া প্রচার করেন। মেবি ইউ আর রাইট, মানে আমি আপনাকে এটা বলবো না ভাইয়া ইউ আর রং। আমি যেটা বলতেছি মেবি ইউর কনসেপ্ট ইজ রাইট, বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমি যেটাই বিলিভ করি সেটা হচ্ছে বিজ্ঞানীরা যেটা বের করে গেছেন ইয়ার্স অফ টয়েল দিয়ে,
মানে বছরের পর বছর ধরে যে গবেষণা করে বের করছেন ভাইয়া, আমি অত গবেষণার আগে একটা ভার্ডিক্ট ভাইয়া দেওয়াটা ঠিক না। সো আপনি যখন বলে ফেলতেছেন এটা ভর না হয় অন্য কিছু হওয়া উচিত ছিল কি না, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এইটা বলার আগে আপনি আগে গবেষণা করে দেখেন এই ভরটা ভুল। আপনি আগে এটা বের করেন ভাইয়া ভর বলা ভুল, এটা আগে আপনি ম্যাথমেটিক্যালি প্রুফ করেন, করার পরে আপনি বলেন যে না ভরটা অ্যাপ্রোপ্রিয়েট না, এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? এইখানে বলেন। অণু না, এটা হচ্ছে খুবই ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে, কিছুটা ভরের ক্ষেত্রে এটা প্রমাণ করা গেছে লার্জ হ্যাড্রন কলাইডার দিয়ে। সো অ্যাকচুয়ালি যদি ওই রকম গতি পাওয়া যায়, দেখেন শুরু থেকে একটা কথা বলতেছি ভাই, আপনি কি পয়েন্ট ওয়ান সি বা পয়েন্ট টু সি ইমাজিনও করতে পারবেন? পয়েন্ট ওয়ান সি মানে বুঝতেছেন? বিয়ন্ড ইউর ইমাজিনেশন। হ্যাঁ, তাহলে ভাই এই যে আলোর বেগের 10 ভাগের 1 ভাগ বিয়ন্ড ইমাজিনেশন একটা জিনিস, এই কন্ডিশনে যেটা অ্যাপ্লিকেবল হবে, আপনি কেমনে ধারণা করতেছেন ভাই এটা না হয় ওইটা হবে? আমারে বলেন তো, আপনি তো এটা ইমাজিন করতে পারতেছেন না। আপনি একটা ছোট্ট জিনিস বলি, আমরা যদি আপেক্ষিকতা ভাই বুঝতে চাই, আমাদের বেগ কিরকম হইতে হবে জানেন? সেই বেগটা আমি একটু দেখাচ্ছি। ধরেন আমি আপেক্ষিকতা জিনিসটা বুঝতে চাই আমার চোখ দিয়ে, আমার চোখ দিয়ে যদি বুঝতে চাই, তাহলে আমাকে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে কোনো একটা চেঞ্জ দেখতে হবে। 0.1 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ডে যদি চেঞ্জ দেখতে হয়, 0.1 ইন্টু আলোর বেগ 3 লাখ। অবস্থাটা দেখেন, মানে 0.1 সেকেন্ডের মধ্যে বুঝতেছেন কত বিশাল দৈর্ঘ্য নিয়ে দেখতে হবে? এই জন্য ভাই এগুলা আমাদের জন্য বোঝাটা এইভাবে এই ডাইমেনশনে অসম্ভব, এগুলা ভাই পার্টিকেল ফিজিক্সে করা হয়। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগাই। আচ্ছা, আরেকজন একটা প্রশ্ন করছিলেন যে ভাইয়া গতিশীল করলে বক্রতা বাড়ার ব্যাপারটা একটু আরেকবার বলবেন, শুনতে পারি নাই। ভাইরে, যখন গতিশীল করা হয় একটা বস্তু, যদি গতিশীল অবস্থায় ছুঁড়ে দেন কোনো একটা জায়গায়, তাহলে ছুঁড়ে দেওয়ার কারণে অ্যাকচুয়ালি বক্রতাটা বাড়ে। সো আমি নর্মালি যদি একটা বস্তুকে কোথাও রাখি, যে বক্রতা আসবে চাদরে, আমি যদি থ্রো করি বক্রতাটা বেড়ে যাবে। তাহলে বক্রতা বাড়তেছে মানে আমরা ভাইস ভার্সা বলতে পারি ভর বাড়ার কারণে বক্রতা বাড়তেছে, কারণ আমি শুরুতে এখানে লিখে রাখছি ভর বাড়ালে বক্রতা বাড়ে। আবার গতিশীল করলেও, থ্রো করলে, একটা পর্দায় আপনি একটা বস্তুকে যদি থ্রো করেন, সেখানেও বক্রতাটা কি হয়? বাড়বে। সুতরাং দুই ক্ষেত্রেই যেহেতু বক্রতাটা বাড়তেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি বক্রতা বাড়তেছে মানে ভর বাড়তেছে। এটাই ছিল আমাদের ভরের আপেক্ষিকতার ডিটেইলস। সো একটা জিনিস খেয়াল করেন, এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ভর কোনটা, m0 কোনটা, m কোনটা। দেখেন m0 কোনটা আর m কোনটা। m0 হচ্ছে স্থির অবস্থায় ভর বা নিশ্চল ভর, আর m হচ্ছে গতিশীল অবস্থায় ভর বা গতিশীল কাঠামোতে ভর। ওকে, সো আমাদের ভরের আপেক্ষিকতা হয়ে গেল। এরপর আমরা আরো দুইটা জিনিস পড়ব, একটা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা। কাল দীর্ঘায়ন মানে এটা কি জিনিস? আবার কাল, সময়টা কিভাবে বড় হবে? সো সময়টা কিভাবে বড় হবে সেটা আমি একটু বুঝিয়ে বলতেছি। ধরেন এটা একটা ট্রেন, ট্রেনের এই পাশে একটা লাইট সোর্স আছে, এই পাশে একটা মিরর বা দর্পণ আছে, এইখানে বাইরে একটা মানুষ দাঁড়ানো, ট্রেনের ভিতরেও একটা মানুষ দাঁড়ানো। এখন ধরেন এই লাইটটাকে থ্রো করা হলে লাইটটা এইখান থেকে যে এখানে ফেরত আসে। তাহলে যদি এই যে ট্রেনটা মানুষটার সাপেক্ষে, বাইরের মানুষের সাপেক্ষে গতিশীল না হয়, স্থির থাকে, ট্রেনের বেগ v সমান 0, তখন ভিতরের লোকটা আলো যে ফেরত আসতে যে সময় মাপবে, ধরেন এখানে ডি দূরত্বে যাচ্ছে আলোটা, আলোটা ডি দূরত্বে যে আবার ডি দূরত্বে ফেরতও আসতেছে, তাহলে ট্রেনের ভিতরের লোকটা যে সময় মাপবে সেটা যদি t1 হয়, সেটা মাপবে সে 2d ডিভাইডেড বাই আলোর বেগ c। এখন বাইরে থেকে আরেকটা লোক যদি দাঁড়ায় থাকে, সেও একই সময়ই মাপবে 2d বাই c,
কারণ দুইজন দুইজনের সাপেক্ষে কি স্থির, কেউই গতিশীল হয় নাই। কিন্তু যদি এখন ট্রেনটা গতিশীল হয়, ধরেন ট্রেনটা একটা ভি বেগে গতিশীল এবং ভিটা আলোর বেগের সঙ্গে তুলনাযোগ্য, তাহলে খেয়াল করেন আলোটা যখন ছুঁড়ে মারা হলো, এখান থেকে ধরেন আলোটা যাচ্ছে, যে আলোটা ফেরত আস্তে আস্তে ট্রেনটা সরে যাবে না? আলোটা ফেরত আস্তে আস্তে ট্রেনটা সরে যাবে। সো আমার ভিতরে যে আছে, ট্রেনের ভিতরে যে অবজারভার আছে, সে কিন্তু এখনো আগের মতো একই ঘটনাই দেখবে, কারণ তার সাপেক্ষে ঘটনা চেঞ্জ হয় নাই। সো ট্রেনের ভিতরের অবজারভার এখনো T1 সমান 2D/c মাপবে, কিন্তু বাইরে যিনি দাঁড়ায় আছেন তার কাছে মনে হবে আলোটা এইভাবে যে এইখানে ফেরত আসছে। তাহলে বাইরের লোকের কাছে এই দূরত্বটা কি 2D আছে না দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে? সো বাইরের লোকের নিকট দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বাইরের লোকের নিকট যদি দূরত্বটা চেঞ্জ হয়ে যায়, উনি T2' যেটা মাপবেন 2D'/c। এখন বোঝাই যাচ্ছে T2' গ্রেটার দ্যান T1'। তার মানে গতিশীল কাঠামোর ভিতরের যে ঘটনাটার সময়, এই সময়টা কম হবে স্থির কাঠামোর সাপেক্ষে। আবার বলতেছি, দেখেন ট্রেনটা যেটা গতিশীল কাঠামো, ওই গতিশীল কাঠামোর ভিতরের যে সময়, একটা ঘটনার সময়, সেটা কম কোন কাঠামোর সাপেক্ষে? স্থির কাঠামোর সাপেক্ষে। তাহলে আমরা এখন এইভাবে পুরো জিনিসটাকে বলতে পারি, গতিশীল কাঠামোর অভ্যন্তরে মাপা সময়, যেটা T0, স্থির কাঠামো হতে মাপা সময় অপেক্ষা কম। তাহলে গতিশীল কাঠামোর ভিতরে যে সময়টা মাপতেছেন, সেই T0টা স্থির কাঠামোতে যে সময় মাপতেছেন T, সেটা অপেক্ষা কম। সুতরাং এখান থেকে আমরা পাবো T = T0/√1 - v²/c²। এটাকেই বলা হয় কাল দীর্ঘায়ন। এটার নামই কি? কাল দীর্ঘায়ন। তাহলে এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, T0 এটা বলেই দিছি কিন্তু গতিশীল কাঠামোর অভ্যন্তরে মাপা সময়। বা রকেটের ভিতরে মাপা সময় T স্থির কাঠামো হতে বা পৃথিবীতে মাপা সময়। এখন একটু প্র্যাকটিক্যালি এটার ইমপ্লিকেশন বা এটার প্রয়োগটা আমরা একটু বুঝে রাখি। খেয়াল করেন, ধরেন দুইজন মানুষ একই রকম আইডেন্টিক্যাল দুইটা ঘড়ি পরে, একজন রকেটে করে মহাশূন্যে গেল, আরেকজন পৃথিবীতে বসে থাকলো। তাহলে যে রকেটে করে মহাশূন্যে গেছে তার কাছে যদি 1 বছর কাটে, পৃথিবীতে কাটবে 1 বছরের চেয়ে কম সময় না বেশি সময়? বেশি সময়। আবার বলতেছি, রকেটের গতিশীল রকেটের অভ্যন্তরে মাপা সময় পৃথিবী হতে মাপা সময় অপেক্ষা কম হবে।
তাহলে একই ঘটনা রকেটের ভিতরে কম সময় লাগতেছে, রকেটের বাইরে থেকে দেখলে সেই সময়টা বেশি লাগতেছে। তার মানে গতিশীল কাঠামোর যে ঘড়ি, গতিশীল কাঠামোর অভ্যন্তরে ঘড়ি ধীরে চলে আর স্থির কাঠামোর অভ্যন্তরে ঘড়ি দ্রুত চলে। জিনিসটা বুঝাইলেই বুঝবেন, খেয়াল করেন। এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো। আমি এই জিনিসটা আগে আপনাদেরকে একটু বুঝে আনি। দেখেন, ধরেন আমি একটা ঘড়ি পড়লাম এবং আমার ছোট ভাইয়ের কাছেও একটা ঘড়ি দিলাম, একই রকম দুইটা ঘড়ি। আমি একটা রকেটে করে মহাশূন্যে গেলাম, ফেরত আসলাম পৃথিবীতে, আমার ছোট ভাই পৃথিবীতেই বসা ছিল। সো আমি আমার ঘড়িতে দেখলাম 2 মাস কাটছে। এখন আমি রকেটে বসে 2 মাস কাটায় আসছি, আমার ছোট ভাইয়ের কাছে হয়তোবা 4 মাস কাটছে। ঘড়ি কিন্তু একই, দুইজনের হাতে একই রকম ঘড়ি। আমার ঘড়িতে 2 মাস, তাহলে ঘড়িটা ঘুরছে কতবার দেখেন। একদিনে ঘড়ির কাঁটাটা ঘুরে আসে কয়বার? 2 বার। তাহলে 60 দিনে আমার ঘড়ির কাঁটাটা ঘুরছে কত? 120 বার। আমার ছোট ভাইয়ের কাছে 4 মাস কাটছে, তাহলে আমার ছোট ভাইয়ের ঘড়িটা এই 4 মাসে কতবার ঘুরছে? 240 বার। সো আমরা দুই ভাই একটা জিরো টাইম সেট করে আমি রকেটে করে দৌড় দিছি, ও এখানে বসে গুনতেছে আমার ঘড়ির কাঁটা কতবার ঘুরে। আমি ফেরত আসছি, আসার সময় সে বলে এই আমার ঘড়ির কাঁটা 240 বার ঘুরছে, আর আমি কি বলতেছি আমার ঘড়ির কাঁটা 120 বার ঘুরছে। তাহলে কার ঘড়ি দ্রুত চললো? স্থির কাঠামোতে। কার ঘড়ি স্লো চললো? গতিশীল কাঠামোতে। এটাই লাস্টে আমি বললাম যে স্থির কাঠামোর ঘড়িটা দ্রুত চলে আর গতিশীল কাঠামোর ঘড়িটা ধীরে চলে। এটাই ছিল কাল দীর্ঘায়ন। এবং সবসময় মাথায় রাখবেন, সময় কম সময় মাপবো আমরা গতিশীল কাঠামোর ভিতরে, বেশি সময়টা মাপা হবে স্থির কাঠামো থেকে। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে সংজ্ঞাটা সেটা দিয়ে দিছি এবং কিভাবে কাল দীর্ঘায়ন হয় সেটাও কিন্তু দেখায় দিলাম। যে ওই যে ট্রেনে বসে একটা ঘটনা, আলো যে ফেরত আসলো, এই ঘটনা দেখতে ট্রেনের ভিতরের যাত্রীর যে সময় লাগলো, ট্রেনের বাইরে থেকে একই ঘটনা দেখতে বেশি সময় লাগতেছে। সো এটা হচ্ছে দুনিয়ায় একেবারে সকল ক্ষেত্রে। আপনারা যদি আপনার যে কোনো বই পড়তে যান, মডার্ন ফিজিক্সের দুনিয়ার সবচেয়ে ভালো বই হচ্ছে আর্থার ওয়েইজারের একটা বই আছে, যেটা হায়ার স্টাডিজে আপনারা পড়বেন। ওইখানে এই এক্সাম্পলটাই দেওয়া আছে। যত জায়গায় যত এক্সাম্পল দেখবেন, এটা হচ্ছে আমার ক্রিয়েট করা এক্সাম্পল না, এটা হচ্ছে আমিও যখন পড়ছি মডার্ন ফিজিক্স শুরুতে, তখন এই আর্থার ওয়েইজারের এই এক্সাম্পল দেখার পরে আমার কাছে কাল দীর্ঘায়নের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আমি ক্লাসটা শেষ করব ওই এক্সাম্পলটা আরেকবার দেখায়। দেখেন, এই যে একটা ট্রেন স্থির অবস্থায় বসে আছে, ট্রেনের এক পাশে একটা লাইট আছে, আর এক পাশে আপনার একটা মিরর আছে। তাহলে লাইটটা মিররে যে মিরর থেকে ফেরত আসতে যে সময় লাগবে সেটা কি? দূরত্ব 2 × d ডিভাইডেড বাই আলোর বেগ c। এখন ট্রেনের ভিতরের অবজারভার যে সময়টা মাপবে এই আলো ফেরত আসার, ট্রেনের বাইরের অবজারভার কি ভিন্ন সময়ে মাপবে? না, সেও একই সময়ে মাপবে। এখন যদি ট্রেনটা একটা বেগে গতিশীল হয়, এবং মাইন্ড ইট, বারবার একটা কথা বলতেছি, বারবার আপনারা ছোটোখাটো জিনিস মনে রাখেন না, প্যাচে পড়েন। বেগ কীরকম হইতে হবে? এই আলোর বেগ, বেগটা কীরকম হইতে হবে? ন্যূনতম বেগ, এই যে ভিটা, আলোর বেগের 30% বা তার বেশি হইতে হবে। কম হইলে কিন্তু এগুলো বোঝা যাবে না। সো আলোর বেগের যদি 30% বেগ নিয়ে ট্রেনটা সরে যায়, আলো ফেরত আসার আগে ট্রেন সরে যাবে না? সো ভিতরের অবজারভার কি দেখতেছে? আলোটা ডি দূরত্ব যে ডি দূরত্ব ফেরত আসলো, সময় মাপবে 2d/c। কিন্তু বাইরের অবজারভারের কাছে কি মনে হবে? আলোটা গ্যাসে ফেরত আসছে, সে অ্যাকচুয়ালি দূরত্বটা বেশি দেখবে, তাহলে তার কাছে সময়টা কি মনে হবে? বেশি মনে হবে। সো গতিশীল কাঠামোর সময়টা কম আর স্থির কাঠামো থেকে সময়টা বেশি মনে হবে। এই হচ্ছে কাল দীর্ঘায়ন। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এর পরের যে অংশটা আছে দৈর্ঘ্য সংকোচন পড়ে, এই তিনটার ভরের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, এই তিনটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ম্যাথ করাবো আপনাদের, দৈর্ঘ্যের যে সংকোচন সেটা পড়িয়ে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। আর আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা ভিডিও লিংক দিয়ে রাখছিলাম,
সো কারো যদি এরপরে কনফিউশন থাকে, এখন দুইটা ভিডিও আছে, ফেসবুক গ্রুপের ভিডিও আছে, মেসেঞ্জারে যে ইউটিউব লিঙ্ক দিছিলাম সেইখানকার ভিডিও আছে, একই কথাবার্তায় আমি আবার বলছি, দরকার হলে ভিডিওটা আরেকবার দেখবেন। এবং একটা জিনিস বারবার রিপিট করতেছি, আবারও রিপিট করতেছি, এইটা ডে টু ডে লাইফের ফিজিক্স না। সো দয়া করে কেউ ডে টু ডে লাইফের ফিজিক্স হিসেবে এটাকে অ্যাপ্লাই করতে যান না, ভাইয়া এটা তো এমনি দেখতেছি, এটা তো এরকম হইল না। এইটা আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সে কাজ করে না। সো যদি কারো খুব ইচ্ছা থাকে, খুব ইচ্ছা থাকে ভাইয়া আসলে আমি এটা পুরোপুরি ভালো মতো বুঝতে চাই, তাহলে একটু নেটে সার্চ দিবেন মিনকোয়াস্কি ডাইমেনশন লিখে। মিনকোয়াস্কি ডাইমেনশন বোঝার আগে এইটার ম্যাথমেটিক্যাল ডিটেলস আপনারা বুঝবেন না। এবং আরও যদি ভালো বুঝতে চান সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে টেনসর ক্যালকুলাসটা তখন আপনাদেরকে শিখতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে। আর আমি একটা এক্সট্রা ক্লাসের ডেট টাইম দিয়ে দেবো ইনশাল্লাহ, যেহেতু একটা ক্লাস মিস হয়েছিল আমার রোববার দিন। সো ওই এক্সট্রা ক্লাসে আমি ইনশাল্লাহ এই যে দৈর্ঘ্য সংকোচন এবং ম্যাথ করাবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।